ওম নমঃ শিবায়। নমস্কার, আমি কৌশিক মুখার্জি আপনাদের জ্যোতিষ শিক্ষার এই জগতে স্বাগত জানাচ্ছি। আমার উদ্দেশ্য হল জ্যোতিষের মতো এই দিব্য জ্ঞানকে সমাজের মধ্যে প্রচার করা ও এই শাস্ত্র সম্বন্ধে মানুষের মনে যা ভ্রান্তি আছে তা পরিষ্কার করা। আপনারা সবাই খাতা পেন নিয়ে রেডি তো? যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, আপনারা তা যখন শ্রবণ করবেন, দেখবেন স্ক্রিনের ওপর দেখবেন যে একটা কুণ্ডলীর ছবি আছে। আমি যেমনভাবে স্কেচ করব তেমনভাবে স্কেচ আপনারা করবেন এবং ডেট ওয়াইজ লিখে রাখবেন, লেকচার ওয়াইজ লিখে রাখবেন, এতে আপনাদের সুবিধা হবে। এবং প্রতিদিন 10 মিনিট, দুপুরবেলা 10 মিনিট, রাত্রিবেলা শোবার আগে 10 মিনিট একটুখানি রিভাইজ করে নেবেন। দেখবেন জ্যোতিষশাস্ত্রটা কত ইজি হয়ে যাবে। ঠিক আছে? আজকে আগের দিন যেমন দিশাবলী গ্রহ সম্বন্ধে আপনাদের বলেছিলাম, আজকে বলবো যে আমরা জ্যোতিষশাস্ত্রে শুনতে পাই যে এই যে 12টা ভাব আছে, 12টা ভাবে কোনো গ্রহ কোনোভাবে নিচস্থ হলো, কোনো গ্রহ কোনোভাবে উচ্চস্থ হলো। তো এই নিচস্থ উচ্চস্থটা কি, এর সংজ্ঞা কি, ডেফিনেশন কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এক্সল্টেড প্ল্যানেটস অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেবিলিটেড প্ল্যানেটস? এক্সল্টেড প্ল্যানেটস মানে উচ্চস্থ গ্রহ, আর ডেবিলিটেড মানে হচ্ছে নিচস্থ গ্রহ। কুণ্ডলিতে যদি কোনো গ্রহ উচ্চ হয় তাহলে জানবেন সেই কুণ্ডলিতে সেই গ্রহ খারাপ ফল দিতে পারবে না। সে যদি মারক গ্রহ হয় সে কিছু ফল ভালো দিয়ে যাবে, আর যদি ভালো গ্রহ হয় আর সে যদি কোনো অস্ত অবস্থাতে কম্বাস্ট মোডে না থাকে তাহলে কিন্তু সে এবং ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি থাকে। আমাদের অ্যাস্ট্রোলজিতে যেটা বিশেষভাবে আপনারা যখন গণনা করবেন, কোনো লগ্ন চার্ট গণনা করবেন, তখন প্রধান রূপে দেখতে হবে কিছু, যে প্রত্যেক লগ্ন চার্টে গ্রহের লগ্ন চার্ট অনুপাতে, লগ্ন অনুপাতে গ্রহের কিছু মারক গ্রহ আছে, সেই লগ্নের প্রেক্ষিতে মারক গ্রহ আছে, অর্থাৎ অতি যোগকারক গ্রহ আছে, আর মারক গ্রহ আছে, আর কিছু সমগ্রহ আছে। মারক গ্রহ, অতি যোগকারক গ্রহ যেগুলো, তার ডেফিনেশন কি? পরাশর মুনি কী বলছেন? অতি যোগকারক গ্রহ, যোগকারক গ্রহের সংজ্ঞা কী না, যোগকারক গ্রহ যেখানে বসবে, যেখানে দৃষ্টি দেবে, সেই ভাব সম্বন্ধীয় ভালো ফল প্রদান করবে। ঠিক আছে? আর মারক গ্রহ কি? যে স্থানে বসবে এবং যেখানে দৃষ্টি দেবে সেই ঘর সম্বন্ধীয়, সেই ভাব সম্বন্ধীয় খারাপ ফল প্রদান করবে। আর সমগ্রহ মানে হচ্ছে সমগ্র, মানে নিউট্রাল প্ল্যানেট। যেমন ধরুন বৃষ লগ্নের ক্ষেত্রে রবি অর্থাৎ সূর্য হচ্ছে নিউট্রাল প্ল্যানেট। নিউট্রাল প্ল্যানেট সমগ্রহ সম্পর্কে পরাশর মুনি বলছেন যে কোনো গ্রহ হয়তো ভালো একটা কি দুটো ডিপার্টমেন্ট পেয়ে গেল, ভালো ঘর পেল, কিন্তু সে লগ্নের অ্যান্টি। এদিকে ভালো ঘর পেল কিন্তু লগ্নের অ্যান্টি। যেমন ধরুন বৃষ লগ্নের ক্ষেত্রে অধিপতিকে শুক্র, শুক্রকে না হচ্ছে অসুর সেনাপতি, অসুরদের দৈত্য সেনাপতি। ঠিক আছে? চতুর্থ ঘর কি? চতুর্থ ঘর হচ্ছে সিংহ, তার অধিপতিকে রবি অর্থাৎ সূর্য। তাহলে সূর্য তো দেবতা, এ তো দৈত্য গুরু, আর উনি হচ্ছেন দেবতা। তাহলে অ্যান্টি হলো, লগ্নের অ্যান্টি হলো, কিন্তু ভালো ঘর পেল। তাহলে ভালো ঘর পাবে কিন্তু লগ্নের অ্যান্টি, এক্ষেত্রে এটাকে নিউট্রাল প্ল্যানেট বলে। এর ক্ষেত্রে দেখা যায় যে যেমন ঘরে বিচরণ করবে সেই অনুপাতে ফল প্রদান করবে। যোগকারক গ্রহ বলুন আর মানে সমগ্রহ বলুন, এদের দুজনেরই ফল হচ্ছে, যোগকারক গ্রহ কুণ্ডলীর 12টা ভাবেই যোগকারক হয় না। যোগকারক গ্রহ যদি 6, 8, 12তে থাকে সে কখনো যোগকারক হয়? যদি কোনো বিপরীত রাজযোগের পরিস্থিতি তৈরি না হয়ে যায়, হবে না। ঠিক আছে?
সেরকমভাবে ত্রিক স্থানে যদি থাকে বা নিচস্থ থাকে ডেবিলিটেড থাকে, এমন সাইনে ঢুকে গেল। মঙ্গল যদি কর্কটে চলে যায় তাহলে সেখানে সে নিচস্থ হয়ে গেল। হ্যাঁ, শনি যদি মেষে চলে যায় নিচস্থ হয়ে গেল। রবি যদি তুলায় চলে যায় নিচস্থ হয়ে গেল। ঠিক আছে, বৃহস্পতি যদি মকরে চলে যায় নিচস্থ হয়ে গেল। শুক্র যদি মিনে চলে যায় নিচস্থ হয়ে গেল। বুধ যদি মিনে চলে যায় নিচস্থ হয়ে গেল। শুক্র উচ্চস্থ হয়ে গেল মীন রাশিতে, আবার শুক্র আবার কন্যা রাশিতে নিচস্থ হয়ে গেল। তো গ্রহ যখন বিচরণ করে তখন দেখতে হয় গ্রহের প্লেসমেন্ট কি বলছে। ধরুন গ্রহের প্লেসমেন্ট খুব ভালো বলছে, যে ভালো জায়গায় প্লেসড হয়ে আছে, তখন দেখতে হবে ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি কী আছে, কতটা ডিগ্রি পোটেনশিয়ালিটি কী আছে। এ কি 0 ডিগ্রি 2-1 ডিগ্রিতে আছে নাকি 28, 29, 30 ডিগ্রিতে আছে, অর্থাৎ ফল দেওয়ার অবস্থাতেই নেই। যদি ডিগ্রি ওয়াইজ ক্যাপাবিলিটি থাকে আর যদি কারক গ্রহ হয় অর্থাৎ যোগ কারক গ্রহ হয় এবং সঠিক স্থানে প্লেসড থাকে, সে ভালো ফল দিতে বাধ্য। তো এসব বিচার পরবর্তীকালে যখন আমরা লগ্ন চার্ট অ্যানালিসিস করব, প্রত্যেকটা লগ্ন ধরে ধরে 9টা গ্রহের 12টা ভাবের কি ফল হয় সেই সব নিয়ে বিচার ভবিষ্যতে করব। হ্যাঁ, তখন এইগুলো একদম ডিটেলে বলবো। ঠিক আছে, আজকে প্রাথমিক ক্ষেত্রে যেটুকু বলার আছে তা হলো গ্রহকে আমরা কোন ঘরে, কোন গ্রহকে কোনভাবে আমরা উচ্চস্থ বলবো এবং কোন গ্রহকে কোন ঘরে আমরা নিচস্থ বলবো। তো একটা কুণ্ডলীর ছবি এঁকে নিন, 1 থেকে দ্বাদশ ঘর যেমনভাবে আঁকা আছে স্ক্রিনে, ওরকম একটা এঁকে নিন। এঁকে নিলেন তো? এবার দেখুন, 1 যেখানে লেখা আছে সেটা হচ্ছে মেষ রাশি। কালপুরুষ কুণ্ডলীর প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, এরিজ রাশি। সেই এরিজে হচ্ছে উচ্চস্থ গ্রহ হয় সূর্য, সান, উচ্চস্থ। একদম নোট করে করে যান। 2 নম্বর ঘর যেখানে লেখা আছে টরাস, বৃষ, বৃষতে 2টো গ্রহ উচ্চস্থ হয়। এক হচ্ছে চন্দ্র, মুন, আর একটা হচ্ছে রাহু, উচ্চস্থ হয়। 3 নম্বর ঘর যেটা মিথুন, জেমিনি, জেমিনিতে রাহু উচ্চস্থ হয়ে যায়। 4 নম্বর ঘর যেটা কর্কট, ক্যান্সার, ক্যান্সারের ঘরে জুপিটার অর্থাৎ বৃহস্পতি, গুরু, উচ্চস্থ হয়ে যায়। 5 নম্বর সিংহ রাশিতে কোনো গ্রহ উচ্চস্থ হয় না। 6 নম্বর ঘর হচ্ছে কন্যা, ভির্গ, VIRGO, ভির্গ। এই ঘরেতে মার্কারি অর্থাৎ বুধ উচ্চস্থ হয়ে যায়। 7ম যেখানে 7 লেখা আছে, সেই 7 লেখা ঘরে অর্থাৎ তুলা রাশিতে, তুলা লগ্নে, এখানে স্যাটার্ন অর্থাৎ শনি উচ্চস্থ হয়ে যায়। 8 নম্বর লেখা আছে সেখানে হচ্ছে বৃশ্চিক রাশি, স্করপিও, এখানে কেতু উচ্চস্থ হয়ে যায়। ঠিক আছে। 9 নম্বর ঘর ধনুর ঘর, স্যাজিটেরিয়াস, সেখানেও কেতু উচ্চস্থ হয়ে যায়। কেতু 2 ঘরে উচ্চস্থ হয়, রাহু 2 ঘরে উচ্চস্থ হয়। কেতু বৃশ্চিক এবং ধনুতে উচ্চস্থ হয়, আর রাহু মিথুন এবং বৃষতে উচ্চস্থ হয়। 10 যেখানে লেখা আছে মকর, ক্যাপ্রিকর্নের ঘর, সেখানে উচ্চস্থ হয়ে হচ্ছে মঙ্গল, মার্স। 11তম ঘর কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস, ওখানে কোনো গ্রহই উচ্চস্থ হয় না। আর 12তম ঘর হচ্ছে মীন, পাইসিস, সেখানে ভেনাস উচ্চস্থ হয়ে যায়। ভেনাস সেখানে উচ্চস্থ হয়ে যায়, এক্সল্টেড। উচ্চস্থ ইংরাজি হচ্ছে এক্সল্টেড প্ল্যানেটস। আর নিচস্থ হচ্ছে ডেবিলিটেড প্ল্যানেটস। তাহলে আজকে প্রথম জানলাম কি, যে মেষে অর্থাৎ 1 নম্বর ঘরে
সূর্য শান উচ্চস্ত হয়, 2 নম্বর ঘরেতে চন্দ্র এবং রাহু উচ্চস্ত হয়, 3 নম্বর ঘরেতে মিথুন রাশিতে রাহু উচ্চস্ত হয়, 4 নম্বর ঘরে কর্কটে ক্যান্সারে জুপিটার বৃহস্পতি উচ্চস্ত হয়, 5 নম্বর ঘরে কোনো কেউ উচ্চস্ত হয় না কোনো গ্রহ, 6 নম্বর ঘরে কন্যা রাশি ভির্গোতে বুধ অর্থাৎ মার্কারি উচ্চস্ত হয়, 7 নম্বর ঘরে তুলা রাশিতে স্যাটার্ন শনি উচ্চস্ত হয়, 8 নম্বর ঘরে কেতু অর্থাৎ বৃশ্চিক রাশিতে স্করপিওতে কেতু উচ্চস্ত হয়, 9তম ঘরে অর্থাৎ ধনু রাশিতে কেতু উচ্চস্ত হয়, 10 নম্বর ঘরে মকর অর্থাৎ ক্যাপ্রিকর্নে মার্স উচ্চস্ত হয়ে যায় অর্থাৎ মঙ্গল উচ্চস্ত হয়ে যায়, 11তম কুম্ভ অ্যাকুয়ারিয়াস থেকে উচ্চস্ত হয় না, 12তম ঘর পাইসিসে উচ্চস্ত হয় ভেনাস অর্থাৎ শুক্র। এটাকে লিখে নিলেন, পরিষ্কার, এর মধ্যে কোনো কনফিউশন নেই। এইবারে মজা দেখুন, এই যে 1 লেখা আছে না, 1 সূর্য লেখা আছে মেষের ঘরে, এই 1তম ঘর থেকে 1-এর সাথে 6 যোগ করে দিন অর্থাৎ 7ম ঘর। প্রত্যেকটা গ্রহ যেখানে উচ্চ তার ঠিক 7ম ঘরে সেই গ্রহটাই নিচস্থ হয়। প্রত্যেকটা গ্রহ যে ঘরে উচ্চস্থ তার ঠিক 7ম ঘরে সেই গ্রহটাই নিচস্থ হয়। আমি আবার বললাম, যেমন ধরুন মেষ রাশিতে সূর্য উচ্চস্থ, তো তাহলে 1-এর সাথে 6 যোগ করুন, 1 2 3 4 5 6 7 অর্থাৎ তুলা রাশি। তুলা রাশিতে সূর্য নিচস্থ হয়, ডেবিলিটেড হয়। একদম নোট করে নিন, এই ছবি এঁকে নোট করবেন। সেরকমভাবে মুন, বৃষ রাশিতে মুন উচ্চস্থ হয়, তাহলে 2 থেকে আরও 2-এর অর্থাৎ এই মুনের ঘর থেকে আরও 6টা ঘর যোগ করুন অর্থাৎ এর 7ম ঘর। 1 2 2 3 4 5, এই যে 1 2 3 4 5 6 7 অর্থাৎ বৃশ্চিক রাশি। স্করপিও রাশিতে মুন ডেবিলিটেড হয়ে যায়, নিচস্থ হয়ে যায়। তাহলে যে গ্রহ যে ঘরে উচ্চস্থ হয় তার থেকে 7ম ঘরে সেই গ্রহই নিচস্থ হয়। ঠিক আছে? রাহু, এই সেরকমভাবে বৃষতে রাহু উচ্চস্থ হয়, রাহু আবার বৃশ্চিকে গিয়ে নিচস্থ হয়ে যায়। রাহু মিথুনে উচ্চস্থ হয়, সে গিয়ে ধনুতে নিচস্থ হয়ে যায় 7ম ঘরে। ঠিক আছে? জুপিটার বৃহস্পতি কর্কটে উচ্চস্থ হচ্ছে, ক্যান্সারে উচ্চস্থ হয়ে যাচ্ছে, ঠিক তার 7ম ঘর দেখে নিন। 7ম ঘর হচ্ছে মকর। জুপিটারের ঘর থেকে আরও 6টা ঘর যোগ করুন, জুপিটারের ঘরটা অর্থাৎ কর্কট রাশিটা ধরে আরও 6 যোগ করুন, করে 7ম ঘরে দেখবেন মকর রাশি হয়। সেই মকর রাশিতে হচ্ছে মঙ্গল, জুপিটার হচ্ছে নিচস্থ হয়ে যাচ্ছে, সেই মকর রাশিতে জুপিটারই নিচস্থ হয়ে যাচ্ছে। 5ম ঘর সিংহ থেকে উচ্চস্থ হয় না, কেউ নিচস্থ হয় না। 6ষ্ঠ ঘরে বুধ হচ্ছে উচ্চস্থ বললাম। এবার 6ষ্ঠ ঘর ভির্গ থেকে আরও 6টা ঘর যোগ করে 7ম ঘর দেখবেন পাইসিস, সেখানে কিন্তু বুধ নিচস্থ হয়ে যায়, ডেবিলিটেড হয়ে যায়, ভালো ফল দিতে পারবে না, অশুভ ফল প্রদান করবে। যদি কুণ্ডলিতে লগ্ন চার্টে তার অতি যোগকারক গ্রহ হয় আর সে যদি ডেবিলিটেড সাইনে চলে যায় তখন আর সে ভালো ফল দিতে পারবে না। ঠিক আছে? শুধু আজকে এইগুলো নোট করতে থাকুন। 7মে দেখুন তুলা লেখা আছে, সেই তুলাতে উচ্চস্থ গ্রহ কি শনি বলেছিলাম, তো এর ঠিক 7ম ঘর অর্থাৎ তুলা থেকে আপনি আরও 6টা ঘর যোগ করুন, দেখবেন মেষ রাশি হচ্ছে। সেই মেষ রাশিতে গিয়ে শনি নিচস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে? কেতু বৃশ্চিকে উচ্চস্থ হয়, কেতু বৃষতে গিয়ে নিচস্থ হয়ে যায় তার ঠিক 7ম ঘরে। ধনুতে কেতু উচ্চস্থ হয়, তার ঠিক 7ম ঘরে দেখুন মিথুনে গিয়ে নিচস্থ হয়ে যায় কেতু। আবার রাহু বৃশ্চিক এবং ধনুতে এসে নিচস্থ হয়ে যায়। আবার মঙ্গল মকরে উচ্চস্থ হয়, তো তার ঠিক 7ম, আরও 6টা ঘর যোগ করুন, মকর থেকে ধরে মকরকে 1 ধরে আরও 6টা ঘর যোগ করুন অর্থাৎ মকর থেকে 7ম ঘর হচ্ছে কর্কট। হিসাব করে নিন, গুনে নিন, দেখুন কর্কটে গিয়ে
মার্স অর্থাৎ মঙ্গল নিচস্থ হয়ে যাচ্ছে, ডেবিলিটেড হয়ে যাবে। অ্যাকোয়ারিয়াস কুম্ভতে কেউ এক্সল্টেড হয় না, কেউ উচ্চস্থ হয় না, কেউ ডেবিলিটেড নিচস্থ হয় না। 12তম ঘর হচ্ছে পাইসিস, কালপুরুষ কুণ্ডলীর 12তম ঘর হচ্ছে পাইসিস অর্থাৎ মীন রাশি। সেখানে ভেনাস যেমন উচ্চস্থ অর্থাৎ শুক্র উচ্চস্থ হচ্ছে। দেখুন এই ভির্গোতে যেমন মার্কারি বুধ, ঠিক আছে, সে বুধ যেমন ওখানে মীন রাশিতে নিচস্থ হয়ে যাচ্ছে, সেরকমভাবে ভেনাস আবার অর্থাৎ শুক্র এই মীনেতে উচ্চস্থ হয়ে যাচ্ছে। এই উচ্চস্থ অবস্থা থেকে আরও 6টা ঘর যোগ করুন, দেখুন কন্যা রাশি, ঠিক কন্যা রাশিতে এসে শুক্র নিচস্থ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই রকমভাবে আমরা এটাকে বিচার করব, ঠিক আছে। তো এইটা আমি যে ছবিটা এঁকে আপনাদের স্ক্রিনে দিয়েছি সেই অনুপাতে আপনারা চার্টটা লিখে রাখুন এবং এইভাবে প্র্যাকটিস করুন। যে ঘরে যে উচ্চস্থ গ্রহ যেভাবে বসে আছে সেইখান থেকে 7ম ঘর অর্থাৎ সেই ঘরটা ধরে, সেই ঘরটাকে 1 ধরে আরও 6টা ঘর কাউন্ট করে যে ঘর অর্থাৎ 7ম ঘরে সেই গ্রহটাই নিচস্থ হয়। যে গ্রহটা যে ঘরে নিচস্থ হয়ে আছে সেই ঘরটাকে 1 ধরে আরও 6টা ঘর যোগ করলে অর্থাৎ 7ম ঘরে গিয়ে সেই গ্রহটাই উচ্চস্থ হয়। এইভাবে আমরা নিচস্থ আর উচ্চস্থ শিক্ষা আজকে গ্রহণ করলাম। পরের দিন এই শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাব। পরের দিন বিচার করব যে ত্রিকোণ কী, কেন্দ্র কী, এসব নিয়ে বিচার করব। হ্যাঁ, আজকে এটাকে ভালো করে নোট ডাউন করুন, ভালো করে দেখে নিন, ভালো করে রিভিশন করুন। পরের দিন যখন আমি লেকচার দেবো তার আগে এটা যেন আপনাদের একদম গ্রিপে চলে আসে, তবেই তো পারবেন, নচেত কী করে অ্যানালিসিস করবেন। বেসিক যদি ফান্ডাই না থাকে তাহলে পরবর্তী করে অ্যানালিসিসের সময় তো পারবেন না, সব মাথা থেকে বেরিয়ে যাবে। তো ভালোতে করে করুন, আপনারা ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।